দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই প্রতিবেদনে পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আজকে আমরা এসেছি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভারে। দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি একটা মহিষের খামারে, অর্থাৎ এটা হচ্ছে মহিষ গবেষণা খামার। এখানে মহিষ নিয়ে গবেষণা করা হয়। দর্শক, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে মহিষ কিন্তু বেশ সম্ভাবনাময় একটি গবাদি পশু। যত বেশি আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, প্রতিকূল আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ এই মহিষ কিন্তু বর্তমানে জাত উন্নয়নে এখানে অনেক কাজ করা হচ্ছে। অর্থাৎ মহিষের একটি বিশেষ জাত নিয়ে এখানে কাজ করছে, যেটা হচ্ছে মুর্রা জাতের মহিষ। সেটা কিন্তু বাংলাদেশে আবহাওয়ার সাথে যেমন প্রতিকূল আবহাওয়ার সাথে যেমন সামঞ্জস্যপূর্ণ, তেমনি এটা সংকরণের মাধ্যমে, দেশির সাথে সংকরণের মাধ্যমে যে জাতগুলো, সেগুলোও কিন্তু বেশ লাভবান হতে পারে খামারিরা। এবং উন্নত মানের দুধ প্রদান করা বা মাংসের উৎপাদনের ক্ষেত্রে এই মহিষ কিন্তু ব্যাপক সম্ভাবনাময়। দর্শক, এই বিষয়টাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে মহিষ কতটুকু সম্ভাবনাময় সেই বিষয়গুলো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, এই মুহূর্তে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর মহিষ কিন্তু চড়ানো হচ্ছে এবং মহিষকে এখানে প্রাকৃতিক উপায়ে কিন্তু জাত উন্নয়ন এবং বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম চালানো হয়। দর্শক, এই পর্যায়ে মহিষ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য এই পর্যায়ে আমরা কথা বলবো বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহিষ উৎপাদন এবং গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর গৌতম কুমার দেবের সাথে। আমি একটু আপনাকে জানতে চাই যে প্রথমে যে মহিষ, বাংলাদেশের নামের সাথে মহিষ কিন্তু অতপ্রতভাবে জড়িত, তাই না? এবং উপকূলীয় অঞ্চল বলেন, চরাঞ্চল বলেন, সেখানে কিন্তু মহিষ পালন করা হচ্ছে, যেটা হচ্ছে বাংলাদেশের সিনারিও যদি চিন্তা করি তাহলে সেটা কিন্তু বলাই যায়। তো একটু জানতে চাই যে আপনারা যে মহিষগুলোকে নিয়ে গবেষণা করছেন, সেই মহিষগুলো মূলত কোনগুলো? আমাদের দেশে যে মহিষগুলো আছে, আমরা প্রধানত নদীর মহিষ আছে এবং কিছু আমাদের সিলেট অঞ্চলের কিছু জলাভূমির মহিষ আছে। এই নদীর মহিষগুলো আমাদের সুনির্দিষ্ট কোনো আমাদের জাত নেই, আমরা বলি যে আমাদের দেশীয় জাত। পাশাপাশি আমরা আমাদের খামারি পর্যায়ে যে মহিষগুলো আছে সেগুলোর উৎপাদন বাড়ানোর জন্য আমাদের সরকার আমাদের এতে জাত উন্নয়ন কার্যক্রম আমরা চালমান আছে। সেই জাত উন্নয়নের মাধ্যমে আমরা মুর্রা জাতটাকে আমরা এখন নিয়ে আসছি। যে আমাদের আপনারা জানেন মুর্রা একটা অধিক দুধ উৎপাদনশীল জাত। এটা দুধ উৎপাদন এবং মাংস উৎপাদনের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এই মুর্রা জাতটাকে নিয়ে আমরা গত দীর্ঘ সময় ধরে আমরা কাজ করতেছি। মুর্রা জাতের বৈশিষ্ট্যগুলো কি আসলে? মুর্রা একটা মাঝারি থেকে বড় সাইজের মহিষের জাত, একটা বিশুদ্ধ জাতের মহিষ। এটা আমাদের উৎপত্তি স্থল হচ্ছে ইন্ডিয়ার হায়দ্রাবাদ এলাকায়। এই মহিষটা আপনার শিংগুলা ছোট আকারের এবং সামনের দিকে বাঁকানো থাকে এবং এটার আপনার যদি দেখি এদের বডিগুলো হচ্ছে ফ্যাট কম, মাংস থাকে এবং স্কোয়ার টাইপের, যেটা একটা দুধালো গাভী যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো এই মুর্রার মধ্যে বিদ্যমান। এদের লোমগুলো খুব ছোট ছোট থাকে। আপনারা তো মূলত জাত উন্নয়নটা করছেন আসলে দুধ উৎপাদন বৃদ্ধি এবং মাংস উৎপাদন বৃদ্ধির জন্য। তো এই মুর্রা জাতের যে বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে দুধ এবং মাংস উৎপাদনে কি এটা আসলে বৃদ্ধি পাচ্ছে কিনা? আমাদের যে দেশি মহিষগুলো আছে সেই মহিষগুলোর উৎপাদন ভালো যে হারটা আছে সেটার উৎপাদন কিন্তু 300 দিনে প্রায় 1000 থেকে 1200 কেজি। আর আমরা যদি মুর্রার চিন্তা করি, এটা কিন্তু এই 300 দিনে দুধ উৎপাদন হচ্ছে আপনার 2200 থেকে 2400 বা 2600 কেজি। দৈনিকটা একটু বলবেন আমাদের? আমরা দৈনিক যেমন আছে, আমরা আমাদের দেশি মহিষ যেগুলো আছে আমাদের দৈনিক আমাদের খামারে আমরা এক বেলা মিল্কিং করি, সেখানে আমরা 6 থেকে 7 লিটার পর্যন্ত পাই। এটা যদি আমরা যদি দুই বেলা আর কি যেটা নর্মাল মিল্কিং হিসাব করি, সেটা আমরা 8 থেকে 9 লিটার হয়, কিন্তু আমরা এক বেলা মিল্কিং করি কারণ আমাদের শঙ্করায়নে ব্যবহার করতেছি গাভীগুলাকে আমরা শঙ্কর জাত তৈরির জন্য। মহিষের আসলে কোনো সিজন আছে কিনা, যে এই সিজনে বা এই সময়টা মহিষ বেশি দুধ দেয়, এই সময়টাই তাদের ব্রিডিং সিজন? এটা একটু আমাকে যদি জানাতেন। জুলাই আগস্ট মাসে এরা বাচ্চা দেওয়া শুরু করে এবং ডিসেম্বর পর্যন্ত এদের বাচ্চা দেওয়া শুরু হয় এবং এই সময়টাই যেহেতু আপনারা জানেন যে এই সময়টা প্রচুর বৃষ্টিপাত হয়, ঘাসের একটা অ্যাভেলেবিলিটি থাকে, যার ফলে আমাদের খামারি পর্যায়ে এই সময় কিন্তু মহিষের দুধের উৎপাদনটা বেশি থাকে। প্রাকৃতিক উপায়ে তো এখন পর্যন্ত আমাদের দেশে মহিষের প্রজনন চলছে, কিন্তু আপনারা কি এটার মানে যেমন গরুর ক্ষেত্রে আমরা দেখি যে সিমেন্টের মাধ্যমে বা এআই করা হয়, তো মহিষের ক্ষেত্রে কোনো গবেষণামূলক কার্যক্রম চলছে কিনা? জি, আমাদের মহিষে প্রায় 2014 সাল থেকে সরকারিভাবে আমাদের মহিষের কৃত্রিম প্রজনন কার্যক্রমটা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয় এবং সেক্ষেত্রে করার পরে আমরা যখন দেখি যে আসলে মহিষের কনসেপশনটা গরুর তুলনায় অনেক কম, তো পরবর্তীতে আমরা সেটা নিয়ে দীর্ঘদিন গবেষণা করি এবং সেক্ষেত্রে কিছু প্রযুক্তিগত
পরিবর্তন করার ফলে আমরা এখন আমরা যেভাবে এআই করতেছি সেখানে দেখা যাচ্ছে যে কনসেপ্ট অনেক প্রায় 60% গরুর চেয়েও ভালো মানের কনসেপশন এটা আমরা পাচ্ছি। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো আসলে মুর্রা জাতের মহিষ আছে এবং সেটাকে কিন্তু অত্যাধুনিক দেখতে পাচ্ছি। বাইরের টেম্পারেচার থেকে এখানটা খুবই খোলামেলা এবং বাতাস ঠান্ডা। এটা কি কোনো বিশেষ কোনোভাবে বানানো হয়েছে? আপনারা জানেন যে অ্যানিমেলের কমফোর্টনেস মানে স্বাচ্ছন্দ্যটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, তাদের উৎপাদন এবং রিপ্রোডাকশনকে প্রভাবিত করে। আমরা চেষ্টা করেছি সেগুলো করার সময় যাতে বায়ু চলাচলটা পর্যাপ্ত থাকে। আপনি দেখতে পারবেন যে চারপাশেই খোলা এবং উপরেও যদি আমরা দেখি সেখানেও কিন্তু আমরা ছাদের নিচে চারপাশেই খোলা রাখছি, যার ফলে এখানে কোনো বাতাস স্টেগনেন্ট হয়ে থাকার সুযোগ নেই। আপনারা জানেন যে মহিষ থেকে কিন্তু প্রচুর গ্যাস নিঃসরণ হয়, সেগুলো উপরে গিয়া আটকায় থাকতেছে না, ওরা চলে যাচ্ছে, যার ফলে আচ্ছা আচ্ছা, এই জন্যই কি এই ফাঁকা অংশটা দেয়া? ফাঁকা অংশটা রাখা হয়েছে, যার ফলে দেখেন এখানে কিন্তু আপনি কোনো স্মেল পাচ্ছেন না, যে একদমই না, পাবেন না আর কি। আমাদের মহিষ গবেষণা খামারে প্রতিদিন প্রচুর পরিমাণে বর্জ্য উৎপাদিত হয়। বর্জ্যের মাঝে হচ্ছে গোবর প্লাস হচ্ছে লেফট ওভার। তো আমরা প্রাথমিকভাবে গোবর সহ লেফট ওভারটা ম্যানেজমেন্ট করতে গেলে হিমশিম খেয়ে যাই। সেক্ষেত্রে প্রথম দিকে আমরা এখানে আমাদের হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমরা গোবরটা আমরা দিয়ে দিই, বায়োগ্যাস প্ল্যান্টে যাই। আর হচ্ছে বাকি যে গোবরটা থাকে সেই গোবরটা হচ্ছে আমরা যে লেফট ওভারটা উৎপাদিত হয় সেই লেফট ওভারটাকে ম্যানেজমেন্ট করার জন্য আমরা ভার্মি কম্পোস্ট করি। সেক্ষেত্রে আমরা রিসার্চে দেখা গিয়েছে যে আমরা 20% লেফট ওভারের সাথে যদি 80% গোবর মিশ্রিত করে আমরা যদি ভার্মি কম্পোস্ট উৎপাদন করি, সেক্ষেত্রে হচ্ছে এটার পুষ্টি গুণাগুণগুলো নর্মাল ভার্মি কম্পোস্টের থেকে একটু বিল্ড আপ হয়। আর সেকেন্ড হাফ আমাদের যে পরিমাণে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ইউজ করা হয় প্রতিদিন শেড পরিষ্কার এবং ক্লিনিং এবং হচ্ছে যে সব ধরনের কাজে, সেই গ্রাউন্ড ওয়াটারটা ব্যবহারটা কীভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি সেজন্য আমাদের এখানে রিসার্চ চলমান রয়েছে। সেই রিসার্চের প্রেক্ষিতে আমি বলতে পারি এখানে আমাদের যে পরিমাণ গ্রাউন্ড ওয়াটার ইউজ হয় সেটা হচ্ছে দেখুন আমাদের ড্রেনেজ আছে, এই ড্রেনেজ হয়ে প্রথমে 2টা সেডিমেন্টেশন পুকুরের মাঝে সেই এটা ওয়েস্ট ওয়াটারটা জমা হওয়ার পরে 14 দিন পরে ওই ওয়েস্ট ওয়াটারটা যখন আমরা ইউজ করি, ওই ওয়েস্ট ওয়াটারটা দিয়ে যখন আমরা ঘাস চাষ করি, দেখা যাচ্ছে যে ঘাস চাষ করার ক্ষেত্রে প্রায় 50% আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহারটা কমে আসতেছে। এভাবেই আমরা হচ্ছে মহিষ খামারের বর্জ্য ব্যবস্থাপনাটা আমরা চলমান রেখেছি আর কি। খুবই সুন্দর, খুব ভালো লাগলো। এবং এখন আমরা যে সেটটাতে আছি সেখানে কি সবই মুর্রা জাতের নাকি দেশীয়? এখানে আমাদের এগুলো যা আছে সব মুর্রা জাতের আছে, এগুলো সব প্রেগনেন্ট মহিষ, এগুলো প্রায় 7 থেকে 8 মাসের প্রেগনেন্ট। এগুলো আমরা সামনে বাচ্চা দেবে, আমরা প্রেগনেন্ট হয়ে গেলে সাধারণত মাঠে ছাড়ি না আর কি। বাহ, বেশ ভালো। ভাই আমাকে একটু একটা বিষয় যদি বলতেন যে এই যে জার্মান ঘাসটা ওদেরকে কত বেলা দেন, এবং আপনাদের সম্ভবত একটা পরীক্ষা গবেষণা চলমান যে কিভাবে গবাদি পশুর খাদ্যের দামটা কমিয়ে গবাদি পশু পালন করা যেতে পারে, সেটা কি মহিষের ক্ষেত্রেও সেম? আপনার একটা ভালো কথা বলেছেন যে আমরা দেখেন আমাদের ঘাসগুলো কিন্তু আপনার 6টা লিফ আছে, পাতা আছে, আপনি হিসাব করে দেখেন আমরা এই পর্যায়ে প্রায় 30 থেকে 35 দিন বয়সের মধ্যে এই অবস্থায় আসে। আমরা এই অবস্থায় সবসময় কেটে খাওয়াই আর কি। এই সময়ে আপনার তার প্রোটিন এবং আদার্স যে পুষ্টি উপাদানগুলোর পরিমাণ সর্বোচ্চ থাকে। এই সময় আপনার এর আমিষের পরিমাণ সর্বোচ্চ থাকে। আমাদের একটা দুধালো গাভীতে প্রায় 15 থেকে 16% আমিষ দরকার, সেই ইকুইভ্যালেন্ট আমিষ এখানে থাকে, যার ফলে আমরা যদি মনে করি দানাদার খাবার দেবো না, তারপর ওইটা দিয়ে একটা 5 থেকে 6 লিটার দুধ দেওয়া গাভী অনায়াসে পালন করা যাবে আর কি। আচ্ছা, এই মুহূর্তে তো আমরা প্রেগনেন্ট গাভীর শেডে আছি, এই সময়টা আসলে কি কি পরিচর্যা করা হয়? খাদ্য এবং ম্যানেজমেন্ট একটু ভালো দিতে হবে যেন স্বাস্থ্যটা বাড়ে। এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের খামারে যারা প্র্যাকটিস করি, আমরা তাদেরকে প্রায় 2 বেলায় প্রায় 30-60 কেজির মতো আমরা ঘাস দিই, আপনি দেখতেছেন। পাশাপাশি আমরা প্রায় 5 থেকে 6 কেজি দানাদার খাবার দিই। এটা আরও ডিপেন্ডস করে আর কি আপনার অ্যানিমেলের সাইজ এবং তার দুধ উৎপাদনের উপর ভিত্তি করে এবং বাচ্চার বয়স। যেমন আমাদের এখানে 8 মাস থেকে 7 মাস বয়সের যেগুলো দেখছেন প্রেগনেন্সি পিরিয়ড আর কি তাদের, তো এটার উপর ভিত্তি করে আমরা দিই। এবং এই সময় আমরা তাদের খাদ্যের মিনারেল ব্যালেন্স এবং মিনারেল ব্যালেন্সটা আমরা ঠিক রাখি, কারণ আপনারা জানেন মিনারেলস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি। সেক্ষেত্রে আমাদের তাদের খাদ্যের ডিসিপি, তারপর আদার যে ভিটামিন মিনারেল কমপ্লেক্স পাওয়া যায় কমার্শিয়াল, আমরা সেই বিষয়গুলো এখানে অ্যাড করি অ্যাটলিস্ট এই সময়টা আর কি, তাহলে অ্যানিমেলটা সুস্থ থাকবে আর কি। আমরা যতটুকু শুনেছি আপনারা একটা খাবার প্রদান করছেন আসলে যে বাচ্চাগুলো হচ্ছে, এবং সেটা একটা বিশেষ ধরনের মিক্সচার যেটা খাওয়ালে পরে দামটাও কমে যাচ্ছে এবং সেই সাথে সাথে বাচ্চারও পুষ্টিগুণটা ভালো হচ্ছে। এটা সম্পর্কে একটু জানতে চাই। 7 থেকে 10 দিন বয়স থেকে আমরা একটা কনসেন্ট্রেট মিক্সার, যেটাকে আমরা প্লেট ফর্মে নিয়ে আসছি, যে একবারে
সবগুলো উপাদান যেখানে থাকবে সেখানে আমরা প্রোটিনের পরিমাণটা বেশি দিই আর কি, এবং যে উপাদানগুলো আমরা ওখানে সিলেক্ট করি সেটা যেন বাচ্চা ডাইজেস্ট করতে পারে। আপনি জানেন তার রুমেন ওই সময় কিন্তু অত ডেভেলপ হয় না, তারপরেও যাতে সে দ্রুত তার রুমেনটা ডেভেলপ করতে পারে আমরা এরকম একটা পেলেট ফিড তৈরি করছি। সেটা খাওয়ালে দেখা যাচ্ছে তার ওজন প্রায় 40% বেড়ে যায় আর কি। নর্মাল বাচ্চাগুলোতে ওজন 40% বেড়ে যায়, আর এই 40% ওজন যখন বেড়ে যায় তখন বাচ্চার মৃত্যুর হারটা কমে আসে, এবং এটা আমরা বলি যে মিনিমাম 6 মাস যদি আমরা খাওয়াতে পারি বা পর বাচ্চার মৃত্যুর ঝুঁকিটাও কমে আসে এবং গ্রোথটা ভালো হয়ে যায়। এবং পরবর্তীতে আমাদের তাদের জন্য আলাদা রেশন আমাদের আছে আর কি, যে 6 মাসের পর থেকে একটা হেইপার পিরিয়ডের জন্য আলাদা রেশন আমরা দিই। তো বাংলাদেশ নদী বিদ্যুৎ অঞ্চল এবং এইটার কারণে বিশেষ করে চর অঞ্চল এবং হাওর অঞ্চল এবং হচ্ছে উপকূলীয় অঞ্চলে মহিষের ডিস্ট্রিবিউশনটা অধিক। তো আমরা রিসেন্টলি একটা গবেষণা এবং উন্নয়ন প্রকল্প শেষ করেছি, সেখান থেকে আমরা খামারিদের সাথে কমিউনিটি লেভেলেও কাজ করেছি এবং অন স্টেশনেও কাজ করেছি। তো আমাদের গবেষণার যে ফাইন্ডিংস বা আমরা যে কাজগুলো করেছি, এই দানাদার খাদ্যের দাম প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, যার কারণে খামারিদের খাদ্য খরচ বেশি এবং দুধ উৎপাদন থেকে শুরু করে মাংস উৎপাদনে তাদের লাভের পরিমাণটা কম। তো আমাদের অধিকাংশ মহিষ হচ্ছে দেশি জাতের মহিষ। তো তাদের জন্য আমরা মূলত ফিল্ড ট্রায়াল করেছি। সেখানে 100 কেজি বডি ওয়েটের জন্য 400 গ্রাম কনসেন্ট্রেট খাবার, যেটা গমের ভুসি, সরিষার খোল, খেসারি ভুসি, সয়াবিন মিল, ডিসিপি, লাইমস্টোন এবং ভিটামিন মিনারেল প্রিমিক্স যদি আমরা মিক্স করে একটা ব্যালেন্স রেশন তৈরি করি, 100 কেজি লাইভ ওয়েটের জন্য 400 গ্রাম দানাদার খাবার মিশ্রণ যদি আমরা সরবরাহ করি, অর্থাৎ যদি একটা মহিষের দৈহিক ওজন 400 কেজি হয় তাহলে তার জন্য দরকার 1 কেজি 600 গ্রাম দানাদার খাবারের মিশ্রণ। আমরা এইভাবে যদি দেশি মহিষকে সরবরাহ করি তাতে দেখা যায় তার দুধ উৎপাদন প্রায় 30%-এর মতো বৃদ্ধি পায়। পাশাপাশি আমরা উন্নত জাতের ফডার চাষ, যেমন পাকচং ঘাস চাষ করে আমরা রোটেশনাল গ্রেজিং সিস্টেম আমরা ডেভেলপ করেছি এখানে। তো সেখানে 25 দিন বয়সী পাকচং ঘাসকে মহিষ দিয়ে আমরা যদি গ্রেজিং করাই, দানাদার খাদ্য সরবরাহ ছাড়াই আমরা প্রায় 5.5 কেজির মতো দুধ উৎপাদন পেয়েছি, অর্থাৎ যেটা ইন্টেন্সিভের তুলনায় প্রায় 10%-এর মতো মিল্ক উৎপাদন বাড়ে। আমরা যে কনসেন্ট্রেশন খাবারটা মিক্সিং করেছি সেখানে আমাদের খাদ্য খরচের প্রাইস পড়ে প্রতি কেজি 42 টাকার মতো। আমাদের একটা মিসকনসেপশন যে অনেকেই বলে যে মহিষের খাবার বেশি লাগে, মহিষের জায়গা বেশি লাগে। আসলে ব্যাপারটা সেরকম না, কারণ একটা মহিষের দৈহিক ওজন হচ্ছে প্রায় আপনার 400 কেজির উপরে, 400 থেকে 500 কেজি। আমাদের যে মহিষগুলো আছে সেগুলো মোটামুটি তার 100 কেজি বডি ওয়েটের জন্য 2.25 থেকে 2.5 পর্যন্ত, মানে 5 কেজি পর্যন্ত ড্রাই ম্যাটার ইনটেক করে। তো যেটা গরুর তুলনায় অনেকাংশে কম, এবং পাশাপাশি মহিষের যে দুধ উৎপাদন হয়, দুধের ফ্যাটের পার্সেন্টেজ কিন্তু 7-এর উপরে, হোয়ারেস গরুর ক্ষেত্রে আপনার 4 বা 4.2। তো অর্থাৎ আপনি যদি ডেইরি প্রোডাক্টের ক্ষেত্রে যান সেক্ষেত্রে কিন্তু আপনি এই মহিষের দুধ থেকে প্রায় ডাবল পরিমাণ ফ্যাট পাচ্ছেন আপনি। তো সেই জায়গা থেকে কিন্তু আপনার ভ্যালু এডেড প্রোডাক্ট বা মিল্ক ডেইরি প্রোডাক্ট আমরা যদি উৎপাদন করতে চাই, সো ওইখান থেকে মিল্কের যে পরিমাণ মহিষের আসবে, সো কম্পেয়ার করলে কিন্তু আপনি প্রায় ডাবল পরিমাণ হচ্ছে ডেইরি প্রোডাক্ট এখান থেকে তৈরি করতে পারবেন। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত, মহিষের মাংসে কোলেস্টেরলের পরিমাণ কম, চর্বির পরিমাণ কম এবং আয়রনের পরিমাণ বেশি। এর বাইরে যদি বর্তমানে ক্লাইমেট চেঞ্জের ইস্যু যদি আমরা বলি, যে আমাদের বাংলাদেশে কিন্তু ডে বাই ডে টেম্পারেচার বাড়তেছে এবং হচ্ছে আমাদের হিউমিডিটি বাড়তেছে। সো টেম্পারেচার হিউমিডিটি ইন্ডেক্স যদি আমরা চিন্তা করি, আমাদের বর্তমান ক্লাইমেটে মহিষ কিন্তু স্বাচ্ছন্দ্যে অ্যাডাপটিভ আর কি। সো সেই জায়গা থেকে আমাদের এই ক্লাইমেটের সাথে মহিষ এখন সবচেয়ে সম্ভাবনাময় প্রাণী। আরেকটা বিষয় জানতে চাই, আমি দেখতে পাচ্ছি যে আপনি বারবারই দুটো জাতের কথা বলছেন, একটা হচ্ছে উন্নত মুর্রা জাত আর একটা হচ্ছে আমাদের দেশীয় জাত। তো আপনারা দুটোই আসলে এখানে গবেষণার আন্ডারে রেখেছেন। মুর্রা জাতটা তো আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে পুরোপুরি একদম খাপ খাইয়ে গেছেই বলা যায় এবং খুব সুন্দরভাবে বসবাস করছে, প্রজনন করছে। তো এই মুর্রা জাতটা আসলে কোন খামারিরা পালবে, আর ওই দেশীয় জাতটাকে যে সংকরায়ন করছেন সেটা কাদের জন্য করছেন? আমরা বাণিজ্যিক খামারিদের জন্য সাজেস্ট করি যে তারা মুর্রা জাতটা তাদের খামারে ব্যবহার করতে পারে, কারণ এটা দুধ উৎপাদনটা ইকোনমিক। আচ্ছা, আর তাহলে দেশীয় যে সংকরায়ন সেগুলো আসলে কারা ব্যবহার করবে? দেশীয় আমাদের যে বাতানগুলোতে আমাদের আছে, যে চরাঞ্চলে বা উপকূলীয় এলাকার যে বাতানগুলো আছে, সেই খামারিদের জন্য আমরা তাদের যে দেশীয় জাতগুলো আছে ওর মধ্যে কিন্তু যে ভালো জাতগুলো আছে আমরা সেটাকে ব্যবহার করতে বলি। পাশাপাশি তারা সংকরায়নের মাধ্যমেও, যে সংকরায়ন করলে তাদের উৎপাদনটা বেড়ে যাবে আর কি। আবার
আমাদের আসলে আমরা মুররা পালন করতে তাদের ম্যানেজমেন্টটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা ওই চর এলাকাগুলোতে যদি আমরা এটা অ্যারেঞ্জ করতে পারি, আমরা সেখানেও করতে পারি। যারা আসলে বাণিজ্যিক ভিত্তিতে পালন করতে চায় তারা মুর্রা জাতের মহিষগুলো কেনার জন্য কোথা থেকে কেনাটা উচিত হবে এবং কি ধরনের বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখে তারপরে হচ্ছে কিনতে হবে? মুর্রা জাতটা আপনারা জানেন, এটা আমাদের একটা দেশের বাইরের জাত, এটা আমাদের দেশে অনেকটা অ্যাভেলেবল না আর কি, বাট আমরা নিয়ে এসেছি, আমাদের পানি সম্পদ অধিদপ্তরের কাছে আছে, তাদের খামারে আছে। তো তাদের কাছে আপনারা হয়তো প্রজনন সার পাবেন কিন্তু গাভী পাবেন না, এটা নিয়ে আপনার শঙ্করায়ন নিজের বাসায় করতে পারবেন। যদি পিওর জাতটা আমরা চাই সেটা আমাদের সরকারের অনুমোদন লাগে, এটা আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুমোদন নিয়ে এটা দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা যাবে আর কি। বাজারটা কেমন বাংলাদেশে? আগে একটা সময় ছিল যখন গরুর মাংসের দাম মহিষের তুলনায় বেশি ছিল, মানুষ মহিষকে গরু বলে বিক্রি করতো, কিন্তু এখন এটা ডিফারেন্ট হয়েছে, এখন মহিষের দাম 30 থেকে 50 টাকা প্রতি কেজি মাংসের দাম গরুর চেয়ে বেশি থাকে। একদমই তাই। তো যার ফলে মার্কেটের কোনো ইয়া নাই, আপনার এটা ডিমান্ডের কোনো সমস্যা নাই। ডিমান্ডটা থাকার কারণটাও তো আছে ভাইয়া, সেটা যদি একটু বলতেন যে এটা কতটা উৎকৃষ্ট আমরা যদি প্রোটিন। বলি মাংসের কথা, যদি বলি মাংসে আমিষের পরিমাণ বেশি, চর্বি এবং ফ্যাট, আমরা কোলেস্টেরল যেটা আমরা কনসার্ন, এটা খুবই কম থাকে, যেটা আমাদের স্বাস্থ্য ঝুঁকিপর একটা বিষয়, যেটা কম থাকা মানে আমাদের স্বাস্থ্যকর। তো যার ফলে এটা, এবং মহিষের অ্যালার্জি নাই মাংসে, যেটা সব বয়সের লোকরাই খেতে পারে। আচ্ছা, আপনার কাছে আমার শেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনি বলছিলেন 2014 সাল থেকে আপনারা উন্নত সিমেন্ট তৈরি করছেন মহিষের ক্ষেত্রে এবং মুর্রা জাতের মহিষের সিমেন্ট, তো সেক্ষেত্রে খামারি পর্যায়ে কি সেগুলো পাবে তারা? খামারি পর্যায়ে আমরা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে খামারি পর্যায়ে অলরেডি এই কৃত্রিম প্রজনন কার্যক্রম কিন্তু চলমান আছে আর কি। ভাই, আপনার সাথে অনেক কথা বললাম, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক তথ্য কিন্তু আমরা জানতে পারলাম। আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে এই জাতের মহিষগুলো পালন করে আমাদের খামারিরা অনেক বেশি লাভবান হবে। আপনি ভালো থাকেন। যে আমরাও আশাবাদী আমাদের খামারিরা লাভবান হবে, এবং ওনাদের যদি কোনো ধরনের কারিগরি সহযোগিতা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে বিএলআর। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভাইয়া, এতক্ষণ আমরা দেখেছি আসলে যে দুগ্ধবতী বা যেগুলো গর্ভবতী গাভী আছে সেগুলোর আসলে কিভাবে পরিচর্যা করতে হয় এই বিষয়গুলো। এখন আমি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী বাছুর আছে মহিষের, এবং এখানে কি মানে কোন বয়সী বাছুর আছে এই যে যেগুলো দেখতে পাচ্ছি এখানে? আমাদের এখানে এই শেডের মধ্যে বেসিক্যালি যে বাছুরগুলো আছে এগুলো হচ্ছে বয়স 30 দিন থেকে 40 দিন বয়সের বর্তমানে, এবং হচ্ছে ওই পাশের শেডে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, যেগুলো বাছুর না আর কি, বর্তমানে বাড়ন্ত মহিষ ওগুলো। আর এই পাশেরগুলো হচ্ছে আপনার হচ্ছে 30 থেকে 40 দিন বয়স বর্তমানে। দারুণ। আমি কিভাবে বুঝবো যে এই বাছুরটাকে সুস্থ নাকি অসুস্থ, এটা কিভাবে বুঝবো? আচ্ছা, বাছুরের 30 থেকে 40 দিন এই বয়সের বাছুরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃমিনাশকের প্রদান, এবং হচ্ছে যেন কৃমির পরিমাণ অধিক বৃদ্ধি পায়। কৃমিগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গোল কৃমি নিধন। গোল কৃমির পরিমাণ তার মায়ের দুগ্ধ পানের মাধ্যমে, এবং সে যখন মায়ের গর্ভে থাকে তখন হচ্ছে এই যে তার প্লাসেন্টার মাধ্যমে তার হচ্ছে মায়ের শরীর থেকে এই যে বাছুরের শরীরে চলে আসে। এই জন্য গোলকৃমি যখন অধিক বৃদ্ধি পাবে তখন হচ্ছে বাছুরের জন্মের 10 দিন থেকে দেখা যায় অনেক বেশি পরিমাণ ডায়রিয়া হয়, এবং হচ্ছে আপনি যদি দেখাই এই বাছুরটি যেমন হচ্ছে 30 দিন বয়সের মধ্যেই, এখনো 30 দিন পার হয়নি, এই বাছুরের আপনার দেখেন লোমগুলো দেখেন প্রত্যেকটা পুরো শরীরে মানে হচ্ছে সমপরিমাণ লোম। যদি অধিক পরিমাণ আপনার কৃমির আধিক্য বৃদ্ধি পায় এবং তাদের অনেক বেশি পরিমাণ ডায়রিয়া হবে, প্রচুর পরিমাণ, এবং অনেক সময় দেখা যায় কি ডায়রিয়ার সাথে রক্ত চলে আসে, এবং এর পরের স্টেজে কিন্তু বাছুর অধিক দুর্বল হয়ে মারা যায়। এই কারণেই আমরা যেটা গবেষণার মাধ্যমে আমরা পেয়েছি সেটা হচ্ছে বাছুরের প্রথম জন্মের 7 থেকে 10 দিনের মধ্যেই কৃমিনাশক প্রদান করতে হবে প্রথমবার। এরপর হচ্ছে
তার যখন 60 দিন বয়স হবে দ্বিতীয় মাসে গিয়ে পুনরায় তাকে কৃমিনাশক প্রদান করতে হবে। এই যে আমি দেখতে পাচ্ছি যে বাছুরটা, এটা 30 দিন বয়সে যে ওজনটা এসেছে, কেমন ওজন আসতে পারে? 30 দিন বয়সে আসলে এটা ডিপেন্ড করে তার জন্ম ওজনের উপর। আচ্ছা। দেখা যায় কি কোনো বাছুর জন্ম ওজন 25 কেজি হয়, আবার কোনো বাছুরের জন্ম ওজন তাকে জন্মতে থাকে 32 থেকে 33 কেজি। যদি একটা বাছুরের 32 থেকে 33 কেজি ওজন তার জন্মতে তাকে বার্থ ওয়েট থাকে, সেক্ষেত্রে 30 দিন বয়সে গিয়ে তার সঠিক যদি পুষ্টি আমরা দিতে পারি, সে যদি সঠিকভাবে দুগ্ধ পান করে থাকে এবং কৃমিনাশক যদি প্রদান করি, সেক্ষেত্রে দেখা যাবে একটা বাছুরের জন্ম ওজন যদি 33 থেকে 35 কেজি হয়, 30 দিন পরে গিয়ে সেটা 45 কেজি হয়ে যায়, 45 থেকে 48 কেজি হয়ে যায়। হ্যাঁ, বাছুরের খুবই দারুণ। দর্শক, এই মুহূর্তে যে বাছুরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন দেখতে কিন্তু অনেকটা গরুর মতো হলেও এগুলো কিন্তু আসলে মহিষের বাছুর এবং মুর্রা জাত, একটি উন্নত মুর্রা জাতের মহিষের বাছুর। এই মুর্রা জাতের মহিষের বাছুরগুলোর যে বৈশিষ্ট্য আমি দেখলাম সেটা হচ্ছে মহিষ মানেই হচ্ছে এইখানকার চুলগুলো অনেকটা মানুষের মতো, তাই না? মাথার এই সাইডটা, এবং সেই সাথে সাথে ওর কিন্তু একটা বিশাল সুগঠিত শিং হবে, যেটা এরকম বাঁকানো থাকবে, যেটা এখনো হয়নি, তাই না? এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ছোট, 30 দিন বয়স মাত্র এই ছোট্ট বাছুরটার, এবং এ দেখতে কিন্তু প্রায়ই হচ্ছে গরুর মতো, তবে এখানটার অংশটা একটু মানে একটু বেশি দাড়ি থাকে, তাই তো? না, মহিষের ক্ষেত্রে হচ্ছে এই দিকে চামড়াটা অনেক ঝুলানো থাকে আপনার। নাকি? আর হচ্ছে যেটা আমাদের তো এই যে 3 দেখতে ধরনের পাচ্ছি ঝুলানো। জাত আছে, যে একটা দেশি জাত, একটা মুরা জাত, একটা নীলিরাবি। তার মধ্যে আমাদের যেটা মুরা জাতের বৈশিষ্ট্য শিংটা কি? খুবই ছোট হবে, ছোট হয়। এই যে এই হয়ে এটা বাঁকানো দেখে হয়ে যাবে যাবে। এবং ছোট পেঁচানো টাইপের হবে মুরা জাতের ক্ষেত্রে। আর দেশি জাতের মহিষগুলো এভাবে শিংগুলো উঠে এভাবে গোল অনেক বড় হবে, বড় আচ্ছা। টাইপের হবে। এবং যেহেতু এটা আসলে খামারেই পালন করা হয়, ওরা কিন্তু অনেক ফ্রেন্ডলি, দেখতে পাচ্ছেন দর্শক। সাধারণত মহিষ যেগুলো বাইরে চড়ানো হয় এত কিন্তু ফ্রেন্ডলি হয় না, কিন্তু এগুলো কিন্তু একদম গৃহপালিতই হয়ে যায়, তাই না? তো খুব সহজেই কিন্তু খামারিরা এই ধরনের মহিষ পালন করতে পারে। কিন্তু ভাইয়া, আফসোসের কথা হচ্ছে এখন পর্যন্ত তো সেটা খামারি পর্যায়ে যাওয়া হয়নি, এবং গরুর সাথে পার্থক্য মনে হয় ওদের এই জায়গাটা অনেক সুগঠিত থাকে, তাই না ভাইয়া? মহিষের হচ্ছে হাড়গুলো খুবই মানে সুগঠিত আর কি। এখানকার হাড়গুলো কিন্তু অনেক সুগঠিত, দেখেন, অনেক মানে গরুর তুলনায় কিন্তু অনেক বেশি সুগঠিত। আর কি বৈশিষ্ট্য আছে মুর্রা জাতের? লেজটা কেমন হয়, খাটো নাকি লম্বা? না, লেজের ক্ষেত্রে হচ্ছে আপনার তার গোড়ার দিকে খুবই ছোট্ট একটা সাদা অংশ থাকবে, এটা হচ্ছে খুবই কমন বৈশিষ্ট্য আর কি, যে মুরা জাতের ক্ষেত্রে। আর হচ্ছে তার শিং, এই দুইটা আচ্ছা। জিনিস। আমরা তো টিকার কথা শুনলাম, আর কি কি ধরনের রোগ আছে এবং সেটার প্রতিষেধকের কি কি নিতে হবে আসলে? মহিষে কৃমিনাশকের পাশাপাশি দুইটি গুরুত্বপূর্ণ সংক্রামক রোগের বিপরীতে প্রতিষেধক দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খুরা এবং গলা ফুলা, এবং তার পাশাপাশি তরকা ও বাতলা। আমাদের দেশে বর্তমানে খুরা এবং গলা ফুলাটা খুবই গুরুত্বপূর্ণ মহিষের ক্ষেত্রে। আমরা হচ্ছে বাছুর যদি তার বয়স 4 মাস হয়ে থাকে, 4 মাসের পর থেকে খুরা রোগের প্রতিষেধক দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে যদি তার বয়স 6 মাস হয়ে যায়, 6 মাসের পর থেকে আমরা গলাফুলা রোগের টিকাটা আমরা দিতে পারি। তারপর বাতলা, তরকা এগুলো হচ্ছে 6 মাস পর থেকে আর কি আপনার। আর খুরা রোগটা প্রতি 4 মাস অন্তর প্রতি 4 মাস অন্তর দেওয়া উত্তম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং দীপ্ত কৃষি টিভিকে অনেক ধন্যবাদ, কারণ হচ্ছে এই মেসেজগুলোর মাধ্যমে আশা করি মহিষ খামারিরা অনেক উপকৃত হবেন। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। স্বাস্থ্য সচেতন মানুষের জন্য মহিষের মাংস এবং দুধ কিন্তু অন্যতম পছন্দের প্রোটিনের উৎস। দর্শক, মহিষের মাংসের গুণাগুণ সম্পর্কে তো আপনারা জানলেনই। এর পাশাপাশি বাংলাদেশের জন্য মহিষ উৎপাদন বা মহিষের বাণিজ্যিক খামার করা, এটা কিন্তু বেশ সম্ভাবনাময়, কারণ মহিষ প্রতিকূল পরিবেশে বাঁচতে পারে, মহিষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, মহিষকে কিন্তু অল্প খরচে খুব ভালোভাবে লালন পালন করা হয়, মহিষের মাংসের চাহিদা ভালো। সব কিছু মিলিয়ে যদি এই যে উন্নত জাতের মুর্রা মহিষ বা মুর্রা মহিষের যে সংকরায়নগুলো বের হচ্ছে বা গবেষণার মাধ্যমে উদ্ভাবিত হচ্ছে, সেগুলো যদি বাণিজ্যিক ভিত্তিতে খামারিরা পালন করে, তাহলে অবশ্যই একটা সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে আমরা আশা করছি। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির প্রতিবেদন থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।